নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের খবর নিয়ে। প্রথমেই আছে আজকে কলকাতা ফুটবল লিগে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল, প্রতিপক্ষ ছিল রেল এফসি। ম্যাচের রেজাল্ট কি হলো আর ম্যাচের আপডেট সবকিছু আছে। এছাড়া মোহনবাগান এলো বিশ্বকাপ খেলা গোলকিপার এবং আরেক কলম্বিয়ান মিডফিল্ডার খেলতে এলো ভারতে। তো সব খবর তোমরা পাবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখি আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি কলকাতা ফুটবল লিগের খবর। আর কলকাতা ফুটবল লিগে আজকে ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল রেল এফসির সাথে। এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 2-0 গোলে জয় তুলে নিয়েছে। তো ম্যাচটা যতটা ইজি লাগছে ততটা কিন্তু ইজি ছিল না। বিশেষ করে প্রথম হাফের খেলা, প্রথম হাফে কিন্তু রেল এফসি ডিফেন্স প্রচণ্ড শক্তপোক্তভাবে খেলছিল, ইস্টবেঙ্গলকে কিন্তু কোনো সুযোগই দিচ্ছিল না। আর রেল এফসির গোলের নিচে কিন্তু শুভঙ্কর একাধিকবার তাদের পতন রোধ করে। কিন্তু খেলার একেবারে শেষের মানে প্রথম হাফের একেবারে শেষের দিকে 46 মিনিটের মাথায় কিন্তু যখন ইনজুরি টাইম চলছে তখন একটা ইস্টবেঙ্গলের বাদিক থেকে আক্রমণে যায় এবং মুশারফ একটা বল ধরে এবং বল ধরে সেই বলটা সেন্টার করতে যায় রেল এফসির বক্সে, কিন্তু রেল এফসির বক্সে সেন্টার নয়, সরাসরি বল গোলে চলে যায়। সেখানে কিন্তু রেল এফসির গোলকিপারের 100% ভুল ছিল। তার একটা বড় মিস্টেক হয়ে যায়, তার আউটিংয়ে ভুল থাকার জন্য কিন্তু বলটা সোজা গোলে ঢুকে যায় এবং ইস্টবেঙ্গল কিন্তু প্রথম অর্ধে 1-0 লিড নিয়ে ড্রেসিং রুমে যায়। সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গলের রূপটা অন্যরকম ছিল, আরও বেশি আক্রমণে গেছে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল সেই আক্রমণের ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল দ্বিতীয় হাফে এলএফসির বাদিক বরাবর একটা কর্নার কিক পায় এবং সেই কর্নার কিককে কিন্তু একটা নিজেদের মধ্যে কম্বিনেশনে গোল করে, যেখানে নাকি বল ধরে মুশারফ এবং মুশারফ কিছুটা বল টেনে এনে রেল এফসির বক্সের বাদিকের কোনাকুনি জায়গা থেকে একটা বল মাইনাস রাখে এবং সেই বল কিন্তু গোল লাইন থেকে কিন্তু হেডে নামিয়ে দেয় বিজয় মুর্মু এবং সেই বল কিন্তু গোলে ঠেলে দেয় আদিল আমান। তো ইস্টবেঙ্গল 2-0 গোলে জয় পেল। এই ম্যাচে কিন্তু নজর কাড়া ফুটবল খেলেছে তন্ময় দাস। এছাড়া ম্যাচে কিন্তু পরবর্তী সময় নেমে কেরালিয়ান ফুটবলার আজাদ দুর্দান্ত ফুটবল খেলে এবং আজাদের যা পারফরমেন্স ছিল এবং তার বল ধরা ছাড়া দেখে মনে হচ্ছিল কিন্তু ভারতীয় ফুটবলে নতুন কোনো তারকার জন্ম হতে পারে আগামী দিনে, তার যদি ফুটবলটা সে ঠিকঠাকভাবে খেলতে পারে এবং সে তার খেলা ধরে রাখতে পারে। তো আজাদের উপর কিন্তু একটা আলাদা রকমের আজকে খেলা দেখে কিন্তু ভালো লেগে গেছে এবং তার খেলার অনেকটা স্টাইল শাহাল আব্দুল সামাদের মতো, বলটা সে ভালো ধরতে পারে, ছাড়তে পারে সময় মতো। এছাড়া কিন্তু আজকের ম্যাচে তন্ময় দাস ইস্টবেঙ্গল মিডফিল্ড লাইনকে পুরো নেতৃত্ব দিয়েছে, দুর্দান্ত ফুটবল খেলেছে তন্ময় এবং তন্ময় কিন্তু ভবিষ্যতে ইস্টবেঙ্গল সিনিয়র টিমের জন্য কিন্তু অ্যাসেট হতে পারে। তো এই ম্যাচ জিতে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপে আবার টপে পৌঁছে গেল। এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসা যাক। আর ট্রান্সফার নিউজের খবরে কিন্তু প্রথমেই আছে চার্চিল ব্রাদার্সকে নিয়ে খবর। আই লিগের এই দল কিন্তু সাইন করে নিল কলম্বিয়ান ফুটবলার 26 বছর বয়সী 5 ফুট 4 ইঞ্চি অ্যাটাকিং মিডফিল্ডার সেবাস্টিয়ান গুটিয়ারেস। সেবাস্টিয়ান গুটিয়ারেস কিন্তু খেলছিলেন কানাডিয়ান প্রফেশনাল লিগে, সেখানে ইয়র্ক ইউনাইটেডের হয়ে তিনি কিন্তু 29টা ম্যাচ খেলেছেন এবং 3টে গোল আছে তার। তো এই ফুটবলারটিকে সই করেই কিন্তু চার্চিল ব্রাদার্স আসন্ন আই লিগে নিজেদের মিডফিল্ড লাইনকে কিছুটা শক্তিশালী করে নিল। অন্যদিকে মোহনবাগান কিন্তু সই করে নিল বিশ্বকাপ আর গোলরক্ষককে। অনূর্ধ্ব 17 ভারতীয় দলের ওই বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরাজ সিংকে কিন্তু সই করে নিয়েছে। ধীরাজ কিন্তু গত 3 মরশুম ধরে এফসি গোয়াতে ছিল এবং সেখানে প্রায় 60টার কাছাকাছি ম্যাচ খেলেছিলেন, কিন্তু গত মরশুমে তার পারফরমেন্স আহামরি না থাকায় শেষের দিকে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তো এই গোলকিপারকে কিন্তু মোহনবাগান 1 বছরের চুক্তিতে নিজেদের দলে সই করিয়ে নিল। সায়ন ব্যানার্জি কিন্তু ইস্টবেঙ্গল আগামী 2 সপ্তাহের জন্য পাবে না। তার যা চোট সেটা কিন্তু যথেষ্ট গুরুতর এবং ডাক্তার বলেছে এই মুহূর্তে তাকে সম্পূর্ণ রেস্টে থাকতে। তো সেই কারণে কিন্তু সায়ন ব্যানার্জিকে আসন্ন যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ আছে সেখানেও কিন্তু পাবে না ইস্টবেঙ্গল। আর সবার শেষে আসি আনোয়ার আলীর খবরে। তোমরা অনেকেই বলছি না আনোয়ার আলীর ডিলটা কি হবে না হবে। তো এখন অবধি যা খবর, এআইএফএফ বলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং আনোয়ার আলী দুজনকেই বলেছে তাদের বক্তব্য জানাতে। তো মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে যে বক্তব্য এআইএফএফ এ গেছে বলে শোনা যাচ্ছে, তো সেটি হলো যে আনোয়ার আলীর বয়স মাত্র 22 বছর, তাকে তার এজেন্ট ঠিকঠাক পেমেন্ট দেয়নি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে ভুল বোঝানো হয়েছে, এরকম একটা বক্তব্য এআইএফএফ কে পাঠিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অপরদিকে আনোয়ার আলীও চাইছে একটা পার্মানেন্ট ডিলে যেতে, কেননা তিনি চাইছেন না যে কোনো লোন ডিলে থাকতে, তার পার্মানেন্ট ডিল চাইছে তার ফিউচারের কথা চিন্তা করে। তো তিনি চেয়েছেন যে তিনি পার্মানেন্ট ডিল ছাড়া তিনি মোহনবাগান সুপার জায়ান্টে থাকবেন না। তো এরকম দুপক্ষের চিঠি গেছে।
অপরদিকে এআইএফএফও কিন্তু এই মুহূর্তে একটু ফেসে আছে, কেননা তারাও ফিফার যে নিয়ম আছে সেখানে 1 বছরের বেশি লোন ডিল হয় না, সেটা কিন্তু তারা লাগু করেনি ভারতীয় ফুটবলে। সেই জন্যই কিন্তু তারাও একটু ফেসে আছে, কেননা ফিফা সবসময় প্লেয়ারদের কন্ট্রাক্টকে প্রায়োরিটি দেয়, প্লেয়ারদের ফিউচারকে প্রায়োরিটি দেয়। তো এই মুহূর্তে যদি আনোয়ার আলীর কেসটা ফিফাতে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাকফুটে এআইএফএফও থাকতে পারে এবং আনোয়ার আলীর ফরেই হয়তো রায় হতে পারে ফিফা থেকে। তো এইসব দিক চিন্তা ভাবনা করে এআইএফএফ কিন্তু আগস্ট মাসে হয়তো একটা ডিসিশন নিতে পারে, কারণ এআইএফএফ আরেকটা দিক থেকেও ফেসে আছে রঞ্জিত বাজাজের কাছে। 2019 সালে যে আই লিগ আর আইএসএল এর ক্লাবগুলোকে নিয়ে বসেছিল সেই সময় এআইএফএফ, সেই সময় কিন্তু কথা হয়েছিল যে 2024-25-এর যে সিজন সেখানে আইএসএল এর রেলিগেশন শুরু হবে, কিন্তু এই মৌসুমে জানিয়ে দেওয়া হয়েছে আইএসএল এর কোনো রেলিগেশন হবে না। সেই জন্য কিন্তু রঞ্জিত বাজাজ বিজয় খেপেছে বা ক্ষিপ্ত হয়েছে বলা যায়। তো তিনি হুমকিও দিয়েছেন এআইএফএফকে যে যদি রেলিগেশন চালু না হয় তিনি কিন্তু কোর্টে যাবেন, সেক্ষেত্রে এআইএফএফ আবার ফেসে যেতে পারে। কেননা পুরো যে ঘটনাটাই ঘটেছে সেটা এএফসি সদর দপ্তরই হয়েছিল এএফসিতে। তো এই জন্য কিন্তু এআইএফএফ প্রচুর চাপে আছে। তো এখন আনোয়ার আলীকে নিয়েও আরেকটা চাপে ফেলে দিচ্ছে রঞ্জিত বাজাজ। তো এখন হয়তো এআইএফএফ যদি ডিসিশন নেয় আগস্ট মাসে, সেটা কিন্তু যা শোনা যাচ্ছে আনোয়ার আলীর ফরে হতে পারে। আর এআইএফএফ যদি নিজেরা ডিসিশন না নিতে পারে তাহলে কিন্তু আনোয়ার আলী কেসটা সম্পূর্ণ ফিফাতে পাঠিয়ে দেওয়া হতে পারে। তো এখনকার মতন খবর এইটুকুই। নতুন খবর নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।